স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। তার পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। আজ শুরুতেই থাকছে ভারতের নির্বাচন প্রসঙ্গ। ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী ৮ জুন তার শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমগুলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নিজের ও মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানান মোদী। এদিকে ভারতের 18তম লোকসভা নির্বাচনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বিজেপি। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনেও ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর দল। 400 আসনে জয়ের যে লক্ষ্য ছিল তার ধারে কাছেও ঘেঁষতে পারেনি তারা। এমনকি বিজেপি এককভাবে 300 আসনও পার করতে পারেনি। 543 আসনের মধ্যে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 272টি আসন। তবে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এই সংখ্যা পার করেছে। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট জয় পেয়েছে 235 আসনে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। সদ্য শেষ হওয়া বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তারা ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএ এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ইন্ডিয়া জোট 231টি আসনে জয় পেয়েছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি এনডিএ জোট পেয়েছে 294টি আসন। তার মানে একক দল হিসেবে কেউই যেতে পারছে না ক্ষমতায়। এ কারণে সরকার গঠনে তাদের এবার জোটের শরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে। এই খেলায় কে জিততে চলেছে তার ইঙ্গিত থাকছে যুবরাজ ফয়সালের রিপোর্টে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সদ্যই শেষ হওয়া লোকসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তারা ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ইন্ডিয়া জোট 231 আসনে জয় পেয়েছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির এনডিএ জোট পেয়েছে 294 আসন। ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় একক দল হিসেবে বিজেপি পেয়েছে 240 আসন, যার অর্থ তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে লোকসভার 543 আসনের মধ্যে একাই 272 আসনে জয় পেতে হবে। আগের দুই নির্বাচনে এই ম্যাজিক ফিগার স্পর্শ করলেও এবার তা করতে পারেনি বিজেপি। এ কারণে সরকার গঠনে তাদের এবার জোটের শরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে। আর এ বিষয়ে সুবিধা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। তারা মোদির ঘর ভেঙে অর্থাৎ জোট ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কংগ্রেসের কয়েকজন নেতা জানিয়েছেন সরকার গঠনের উদ্দেশ্যে তারা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলুগুর দিলসাম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলবেন। তবে এই দুজনই মোদির বিজেপি দলের মিত্র। ইন্ডিয়া জোটের নেতা উদ্ধব ঠাকরে প্রথম নেতা হিসেবে জনসম্মুখে এ ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেন, কংগ্রেস তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। কংগ্রেসের অপর জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদ এ ব্যাপারে কিছুটা সতর্কতা বজায় রেখে বলেন, আমরা আমাদের সব মিত্র এবং অন্যান্যদের নিয়ে একটি স্থির সরকার গঠন করতে কাজ করব। নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর দল মিলে 28টি আসনে জয় পেয়েছে বলে অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে। যদি এই দুজন বিজেপির সঙ্গ ত্যাগ করে এবং ইন্ডিয়া জোটে যোগ দেয়, তাহলে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে 260-এ। অপরদিকে বিজেপির এনডিএ জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে 260-এ। তখন দুই জোটই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 272 থেকে 12 আসন কম থাকবে। আর এই বিষয়টি তখন পূরণ করতে পারবে স্বতন্ত্র প্রার্থীরা। তারা সরকার গঠনে সহায়তা করতে এগিয়ে আসতে পারে। আজ বুধবার ইন্ডিয়া জোটে দিল্লিতে বৈঠক করতে যাচ্ছে। তাদের এই বৈঠকে বিষয়টি থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। এদিকে এনডিটিভির প্রতিবেদন বলছে, এবারের লোকসভা নির্বাচনে তরুণরাও দেখিয়েছে সাফল্য। কমপক্ষে 4 জন প্রার্থী জয় পেয়েছেন যাদের বয়স মাত্র 25 বছর। তারা হলেন সমাজবাদী পার্টির পুষ্পেন্দ্র সরোজ
ও পিয়া সরোজ এবং লোক জনশক্তি পার্টির সম্ভবী চৌধুরী ও সঞ্জনা জাটভ। এদের মধ্যে সম্ভবী চৌধুরী বিহারের নীতিশ কুমারের মন্ত্রিসভার সদস্য অশোক চৌধুরীর মেয়ে। তিনি সমস্তিপুর আসনে জনতা দলের মহেশ্বর হাজারির ছেলে সানি হাজারিকে পরাজিত করেছেন। সঞ্জনা জাটভ রাজস্থানের ভারতপুর আসনের বিজেপির রামস্বরূপ কলিকে ৫১,৯৮৩ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন। ২০২৩ সালে রাজস্থানের বিধানসভা নির্বাচনেও লড়াই করেছিলেন তিনি, তবে বিজেপির রমেশ খাদির কাছে মাত্র ৪০৯ ভোটে হেরে যান। পুষ্পেন্দ্র সরোজ কৌশাম্বী আসনে বিজেপির সংসদ সদস্য বিনোদ কুমার সেনকারকে ১,০৩,৯৪৪ ভোটে পরাজিত করে জিতেছেন। তিনি ৫ বারের বিধায়ক এবং উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী ইন্দ্রজিৎ সরোজের ছেলে। প্রিয়া সরোজ মজলিস শহর আসনে বিজেপির সংসদ সদস্য ভোলানাথকে ৩৫,৮৫০ ভোটে হারিয়েছেন। তিনি ৩ বারের সংসদ সদস্য তুফানি সরোজের মেয়ে। অন্যদিকে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিভিন্ন আসনে লড়েছেন ৭৮ জন মুসলিম প্রার্থী, কিন্তু তাদের মধ্যে জয়ের দেখা পেয়েছে মাত্র ১৫ জন। বিজয়ীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে তিনি হারিয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরীকে। এছাড়াও সাহারানপুর থেকে কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ, কাইরানাই সমাজবাদী পার্টির তরুণ প্রার্থী ইকরা চৌধুরী, গাজীপুরের বর্তমান সংসদ সদস্য আফজাল আনসারি, AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, লাখাদের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হানিফা, জম্মু কাশ্মীরের বারামুল্লা আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ শেখ জয়লাভ করেছেন। এদিকে উত্তরপ্রদেশের রামপুর আসনে সমাজবাদী পার্টির মহিবুল্লাহ আর সম্ভালে জিতেছেন জিয়াউর রহমান। জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে ন্যাশনাল কনফারেন্স মিয়া আলতাফ আহমেদ সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে হারিয়ে জয়ী হয়েছেন। শ্রীনগরে এনসি প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি জয়লাভ করেছেন। এদিকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে গেল ৪ জুন দিনভর প্রকাশ পেতে থাকে ভারতের লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল। সব জল্পনা শেষে সামনে এসেছে নির্বাচনের ফল। ভারতের এবারের নির্বাচনী মাঠ আরও বেশি সরগরম ছিল চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণের মধ্য দিয়ে। প্রথমবার এসেই যেমন কেউ করেছেন বাজিমাত, আবার কারো ঝুলিতে যোগ হয়েছে বিজয়ের হ্যাটট্রিক, আবার কাউকে পড়তে হয়েছে পরাজয়ের মালা। সব জল্পনা কল্পনা শেষে কে কোথায় থেকে বিজয়ের মালা পড়েছেন তা নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের রিপোর্টে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে গেল ৪ জুন মঙ্গলবার দিনভর প্রকাশ পেতে থাকে ভারতের লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল। সব জল্পনা শেষে সামনে এসেছে নির্বাচনের ফল। তারকাদের অংশগ্রহণে এবারের নির্বাচনী মাঠ ছিল বেশ সরগরম। প্রথমবার এসেই যেমন কেউ বাজিমাত করেছেন, আবার কারো ঝুলিতে যোগ হয়েছে বিজয়ের হ্যাটট্রিক। ভারতের এবারের নির্বাচনে লড়েছিলেন তারকা প্রার্থীরাও। মাস জুড়েই তারা মাঠে বেশ সরব ছিলেন নিজেদের প্রচারণা নিয়ে। ভোট গণনা শুরু হওয়ার পর পেরিয়ে গেছে অনেকটা সময়, এরই মধ্যে অনেক জল্পনা কল্পনার অবসান হয়েছে। পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে লড়েছেন টলিউডের 2 জনপ্রিয় অভিনেতা। তৃণমূলের হয়ে লড়েছেন চিত্রনায়ক দীপক অধিকারী ওরফে দেব, যিনি বিগত 2 লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে জিতেছিলেন। এই নির্বাচনেও টানা তৃতীয়বারের মতো নিজের জয় ধরে রাখলেন চিত্রনায়ক দেব। আর অন্যজন ছিলেন তারই প্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাকে হারিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে 1,20,000-এরও বেশি ভোটে এগিয়ে গিয়ে বিজয়ের জয়মালা গলায় পড়েন তারকা প্রার্থী দেব। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। 2021 সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে বেশ হতাশ হয়ে গিয়েছিলেন তিনি। সেই সায়নী এবার লড়েছেন যাদবপুর থেকে। সবশেষ তথ্য মতে সায়নী ঘোষ 2,24,505 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের হুগলি থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিদি নাম্বার 1 খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জির কাছে হেরে গেলেন পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। হুগলির বিদায়ী সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়। 52,654 ভোটের ব্যবধানে বিজেপির এই প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন রচনা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অগ্নিমাত্রা পালকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। শুরুর দিকে অগ্নিমিত্রা পালের কাছ থেকে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত 32,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন এই তারকা। এদিকে বীরভূম লোকসভা কেন্দ্রে বেসরকারিভাবে জয়ী হয়েছেন টলিউডের অভিনেত্রী শতাব্দী রায়। বিজয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
উত্তরপ্রদেশের গোরখপুর লোকসভা কেন্দ্র থেকে বেসরকারিভাবে 1 লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপির আরেক প্রার্থী অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রবি কিষান। এই জয় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের নেতাকর্মীদেরকে উৎসর্গ করেছেন। আসানসোল থেকে 63,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। আর উত্তর পূর্ব দিল্লি লোকসভা আসনে লড়েছেন বিজেপি প্রার্থী অভিনেতা মনোজ তিওয়ারি ও কংগ্রেসের কানহাইয়া কুমার। শেষ খবর পাওয়া পর্যন্ত 1,37,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী মনোজ। নির্বাচনী যাত্রায় পিছিয়ে নেই বলিউডের তারকারাও। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তার নিজ শহর হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে প্রার্থী হয়েছিলেন। প্রথমবার নির্বাচনে এসেই 72,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে মাথুরা লোকসভার আসনে বিজেপি থেকে লড়েছেন অভিনেত্রী হেমা মালিনী। আসনটিতে 2014 ও 2019 সালে টানা 2 বার নির্বাচিত হয়ে এবারও জিতে হ্যাট্রিক করলেন বলিউডের ড্রিম গার্ল খ্যাত অভিনেত্রী হেমা মালিনী। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। এবারে দৃষ্টি দেব মধ্যপ্রাচ্যের দিকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকেই। মঙ্গলবার রাতে মধ্য গাজার বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, মধ্য গাজার বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মধ্য গাজার দেইর আল বালা হাসপাতালের মাঠের বাইরে সাংবাদিকদের বলেন, গত কয়েক ঘন্টায় 15 জনেরও বেশি শহীদ এবং কয়েক ডজন আহত আল আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছে। যদি মধ্য গাজার ওই এলাকায় আগ্রাসন বন্ধ না হয় তবে নিহতের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই মুখপাত্র বলেছেন, আল আকসা শহীদ হাসপাতালে একমাত্র চিকিৎসা অবকাঠামো যা বর্তমানে এই এলাকায় 10 লাখেরও বেশি মানুষকে সেবা দিচ্ছে। এদিকে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে 36,550 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের শুরু থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত হামলা চালাচ্ছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এই সংঘাতের মাত্রা আর বাড়ানোর ইচ্ছে সংগঠনটির নেই। তবে সংগঠনের উপনেতা জানিয়েছেন, প্রয়োজনে সর্বাত্মক যুদ্ধে জড়াতে তারা প্রস্তুত। হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাশেম জানান, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে বিজয়ী না হতে দিতে বদ্ধপরিকর। লেবাননে যুদ্ধ করতে এলে ইসরায়েলের পরিস্থিতি ভয়াবহ হবে বলে জানান নাইম কাশেম। তিনি আরও বলেন, ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ করতে চাইলে আমরা তাদের জন্য প্রস্তুত। গত 8 মাস ধরে হিজবুল্লাহর সঙ্গে নিয়মিত পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। সংশ্লিষ্টরা চলমান গাজা সংঘাত লেবাননেও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার কথা বেশ কয়েকবার বলেছেন। কাশেম বলেন, লেবানন সবসময় গাজার পক্ষে থাকবে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বেশ কয়েকবার বলেছেন, গাজার প্রতি হিজবুল্লাহ সমর্থন চূড়ান্ত এবং স্থায়ী। সাম্প্রতিক সময়ে ইসরায়েল সীমান্তে হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলাকে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ হামলার জবাব হিসেবে উল্লেখ করেছে হিজবুল্লাহ। এদিকে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইউরোপের দেশ স্লোভানিয়ার পার্লামেন্টে একটি বিল পাশ করা হয়েছে। স্থানীয় সময় 4 জুন এই বিল পাশ করা হয়। গত সপ্তাহে ইউরোপের 3 দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর একই উদ্যোগ নেয় স্লোভানিয়ার সরকার। এরই ধারাবাহিকতায় এবার দেশটির পার্লামেন্টে বিল পাশ হয়েছে। স্লোভানিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোল্ব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, আজ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ পশ্চিম তীর আর গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে আশার বার্তা পৌঁছে দেবে। এর আগে গত 28 মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।